সাকিবের জায়গা থেকে যথেষ্ট ছাড় দিয়েছেন আমি মনে করি। যে ঘটনার প্রেক্ষিতে আলোচনা, সেই সংবাদ সম্মেলন বা অনলাইন সেই আয়োজনটার কথা দেখেন, বিভিন্ন ফোরামে তো সেটা প্রচার হয়েছে। সবচেয়ে বেশি ভিউ হলো সাকিবের পেজ থেকে, ইভেন আওয়ামী লীগের নিজেদের পেজের চেয়েও সাকিবের পেজের ভিউ বেশি। যখন প্লেনে উঠছেন তখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাক। তিনি আমার সঙ্গে ইন্টারভিউতে বলেছিলেন, অনেকেই বলেছেন যে 12 ঘন্টার মধ্যে ভাই কি হয়ে গেল যে আমি প্লেনে উঠলাম, তারপরে আমি দুবাই এসে শুনি যে সবকিছু চেঞ্জ। সো তারপরেও কিন্তু তিনি চেষ্টা করেছেন। সো সাকিবকে আপনি অপছন্দ করতে পারেন, সাকিবের রাজনৈতিক অবস্থানকে আপনি ঘৃণাও করতে পারেন, সেই অধিকার আপনার আছে, যে কোনো কিছু আপনি করতে পারেন, কিন্তু রেকর্ড মুছে ফেলবেন ভাই। বাংলাদেশ দল অস্ট্রেলিয়াতে দেশেও অনেক কিছু ঘটে যাচ্ছে, কখনো ক্যাপ্টেন পরিবর্তন, কখনো আম্পায়ার নিয়ে বড় সিদ্ধান্ত। ক্রিকেটে এইসব ঘটনা নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন সিনিয়র রিপোর্টার, ক্রিকেট বিশ্লেষক আরিফুল ইসলাম রনি। রনি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। রনি ভাই, যেমনটা বলছিলাম, অনেক কিছু ঘটে যাচ্ছে। একটু শুরু করতে চাই, আপনি ঘুম থেকে ওঠার আগেই বাংলাদেশের খেলা শেষ হয়ে গেছে, মানে 54 রানে অল আউট। এটা আসলে আপনি কিভাবে দেখেন? আমার মনে হয় তারা প্র্যাকটিস ম্যাচটাকে হয়তো টেস্ট ম্যাচের মতো সিরিয়াসলি নিয়ে নিয়েছিল। না, জোকস অ্যাপার্ট, দেন প্র্যাকটিস ম্যাচে অনেক সময় অনেক কিছু হয়। সো সব কিছু যে খুব গুরুত্ব দিয়ে নিতে হবে তা নয়, তবে এটাকে আবার একটু আমলও নিতে হবে। যেভাবে আউটগুলো হয়েছে, যখন আমি আউটগুলো দেখলাম তখন আমার মনে হলো একটু কনসার্নের ব্যাপার আছে। সেই কনসার্নটা আমি বলি, দেখুন, অস্ট্রেলিয়াতে যখন কোনো দল খেলতে যায়, সব দলেরই মূল ভাবনা বা দুর্ভাবনা থাকে হলো বাউন্সটা নিয়ে, বাড়তি বাউন্সটা সামলানো। এবং বাংলাদেশেও তো এখানে একটা চিরকালীন দুর্বলতা আছে। স্পেশালি রিসেন্টলিও আমরা দেখেছি জিম্বাবুয়েতে আপনার যখন বাউন্সি উইকেট লম্বা পেসার, তাদের সামলাতে বাংলাদেশ স্ট্রাগল করে। মুজারাবানি, এনগারাবা তাদের খেলতে পারেনি ঠিক মতো। সো সেটা নিয়ে একটা কনসার্নের ব্যাপার ছিল। কিন্তু ডারউইনে আবার ওই বাউন্সটা নেই, যেটা এই প্র্যাকটিস ম্যাচেও দেখেছি। মানে অস্ট্রেলিয়ার অন্যান্য ভেন্যুর তুলনায় এখানে বাউন্সটা কম, যদিও উপমহাদেশের চেয়ে বেশি, সেটা তো থাকবেই, কিন্তু ওই মূল ভেন্যুগুলোর তুলনায় অনেক কম বাউন্স এখানে। সো সেদিক থেকে আমার একটা স্বস্তির জায়গা ছিল যে হ্যাঁ, বাউন্স হয়তো কম, অনেকটা কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতো, সো মোটামুটি ভালো হবে। কিন্তু যেটা দেখলাম বোলিংয়ে, পুরো ম্যাচ তো দেখা যায়নি, হাইলাইটসে উইকেটগুলো দেখেছি। যেটা দেখলাম সেটা হলো যে ওই যে বোলার 8 উইকেট নিয়েছেন, বাহাতি পেসার, একদম ইয়াং পেসার, তিনি হলেন যে জাস্ট লাইন লেন্থে রেখেছেন, স্টাম্প বরাবর বল করেছেন, এবং হলো যে তিনি হালকা সিম মুভমেন্ট পেয়েছেন, হালকা সুইং ছিল। মূল ঝামেলা যেটা বাংলাদেশে হয়েছিল স্কিড করা, বল যেগুলো স্কিড করেছে সেগুলো বাংলাদেশ ঠিকমতো খেলতে পারেনি। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, তানজিদ হাসান, তারা সবাই কিন্তু স্কিড করা ডেলিভারিতে আউট হয়েছেন। সো এটা কনসার্নের ব্যাপার এই কারণে যে এই যে ধরনেরটাতে বাংলাদেশ আউট হয়েছে, মিচেল স্টার্ক ঠিক সেই ধরনের বোলার, এবং আরও এর চেয়ে অনেক অনেক গুণ ভালো বোলার। সো এটা একটা কনসার্নের ব্যাপার। তাদেরকে খুব দ্রুত টেকনিক্যালি তাদেরকে খুবই তাদেরকে চ্যালেঞ্জে ফেলেছিল ওই পেসার থমসন, এবং স্টার্ক তো আরও বড় পরীক্ষা নেবেন ডেফিনেটলি। মানে বলা হয় যে টেস্ট ক্রিকেটে আপনার স্কিল না হলে কোনো টিকতে পারবেন না, মানে সেটা আমরা দেখেছি বাংলাদেশের অনেকবারই ব্যর্থ হয়েছে। আপনি স্টার্কের কথা বলছেন, সাথে আরও অনেকেই আছেন। নতুন বল হাতে যখন স্টার্ক আসবেন, কামিংস আসবেন, বোল্যান্ড অথবা সেখানে হেজেল আসবেন, আপনার কি মনে হয় যে এরপরে বাংলাদেশের ক্রিকেটারদের, ব্যাটারদের স্বপ্ন, মানে দুঃস্বপ্ন হয়ে যাবে এগুলো? আসলে কীভাবে ফেস করবে? কারণ তারা তো 6 বলের মধ্যে একটা বলও লুজ দিবে না, মানে তাদের ভুল না হলে। এক্স্যাক্টলি, মানে এই ম্যাচটা যেটা সবচেয়ে বড় ক্ষতি হতে পারে, আমি চাইবো না সেটা না হোক, সেটা হলো কনফিডেন্সটা। বাংলাদেশ দলের কনফিডেন্সটা কিন্তু এখানে একদম নড়ে যেতে পারে। আপনি যখন থমসনের সামনে 8 উইকেট দেবেন, তখন আপনি স্টার্ক জানেন কি, আপনি জানেন আরেক পাশে যখন হেজেলউড আসবেন, হেজেলউড হলে আপনাকে একদম সাফোকেট করে ফেলবে। তিনি হয়তো খুব ভয়ঙ্কর নন, কিন্তু দুর্দান্ত লাইন লেন্থ, ছোট ছোট মুভমেন্ট, এবং ওই যে কোনো উইকেটে তিনি কিন্তু তার হাইটের কারণে বাড়তি বাউন্সটা তিনি আদায় করে দিতে পারেন। এক পাশে আপনার মিচেল স্টার্কের গতি, সুইং, মুভমেন্ট এবং ওই স্কিড করা ডেলিভারি, আরেক পাশে যখন হেজেলউড থাকবেন আপনাকে একদম দম বন্ধ করে ফেলবেন। সেটা ভয়ঙ্কর ব্যাপার। তারপরে যদি আপনি কোনো রকম টিকেও যান, তারপরে আসবেন কামিন্স, রাইট। সেটা হয়ে গেলে ন্যাথন লায়ন আছেন, যিনি এই উইকেটে তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। সেটাই বলছি যে ব্যাটসম্যানদের কনফিডেন্সটা বড় ধাক্কা খাওয়ার কথা। সেখানে কোচিং স্টাফের বড় কাজ আছে সামনের 3-4 দিনে, যে তাদেরকে সেই কনফিডেন্সটা ফিরিয়ে আনা সাইকোলজিক্যালি। এবং যে জায়গাগুলো আমি যে স্কিড করা ডেলিভারির কথা বললাম, আপনি যদি দেখেন সবগুলো ব্যাটসম্যান টেকনিক্যালি যদি বলি, একদম ফ্রন্ট ফুটটা জাস্ট ফার্স্ট মুভমেন্ট যেটা, সেখানে তারা ভুল করে ফেলেছে। সো এখানে একদম নিখুঁত থাকতে হবে, হেড পজিশনটা একদম নিখুঁত থাকতে হবে যখন আপনি বাহাতি পেসারের স্কিড করা ডেলিভারি এবং ভেতরে ঢোকা ডেলিভারি খেলবেন। সো এই জায়গাগুলো নিয়ে আগামী 3-4 দিনে খুব নিবিড়ভাবে কাজ করতে হবে। আমার ধারণা, ব্যক্তিগতভাবে যদি বলেন, যে মানে এতটা খারাপ ডেফিনেটলি বাংলাদেশ করবে না। আমার আশা 2টো টেস্টই হারবে, কিন্তু এতটা খারাপ করবে না। তারপরেও এই সামনের কয়েকদিনে কাজ করতে হবে অনেক। মানে কেমন আশা করেন আপনি? আমরা দেখেছি পাকিস্তানের বিপক্ষে ভালো ব্যাট করেছে, ভালো ছিল। দেশের মাটিতে ভালো করে অনেক হয়, আমরা দেখেছি দেশের মাটিতে ভালো করে। জিম্বাবুয়েতেও আমরা মাত্র আড়াই দিনেও হেরেছি। মানে সেখানে আপনি যদি বললেন যে পেসারদের ফেস করতে পারেনি, তো মনে হয়েছে উইকেট দিবে, এমনটাই মনে হয়েছে। তো আপনি কি আশা করেন যে এখানে
জিম্বাবুয়ের এগেনস্টে 2.5 দিন খেলেছি আমরা, মানে অস্ট্রেলিয়া এগেনস্টে কি 2.5 দিন পার হবে তো? মানে হ্যাঁ, এই আসার জায়গাটা কম সিরিয়াসলি ওই জিম্বাবুয়ের অভিজ্ঞতা এবং এই প্র্যাকটিস ম্যাচের পর। বাট ওই সুমন ভাই, মানে হাবিবুল হাসান সুমন যেটা বলেছিলেন, আমারও সেটাই চাওয়া যে বাংলাদেশ সেখান থেকে রেসপেক্ট নিয়ে ফিরুক। মানে বাংলাদেশ দুটো টেস্টই ফিরবে, কিন্তু অস্ট্রেলিয়ানরা কিন্তু ফাইট দেখতে চায়। অস্ট্রেলিয়ানরা জাতিগতভাবেই তাই, এবং তারা আসলে তাদেরকেই রেসপেক্ট করে যারা আসলে সেই ফাইটটা শো করে, মানে রিগার্ডলেস অফ রেজাল্ট। তারা মানে ওই হার মানে না, কিংবা ঠিক আছে তারা চোয়ালবদ্ধ একটা প্রতিজ্ঞা নিয়ে একটা লড়াই করে। তো আমি সেটাই দেখতে চাইবো দলের কাছ থেকে। তারা যদি সেটা করতে পারে, ডেফিনেটলি সেই রেসপেক্টটা নিয়ে ফিরতে পারবে। সেক্ষেত্রে আমি ওই 2-0 হলেও আমার কোনো ক্ষতি নেই আর কি। 2003 সালে বাংলাদেশ দল খেলেছে, সেখানে একটা ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ মনে হয় 287 মতো করেছে। আপনার কি মনে হয় যে বাংলাদেশ দল, একদম আপনি অনেস্টলি বলবেন, আপনি এই অবস্থা দেখে বলবেন, মানে দুইটাই বাংলাদেশ দল 4টা ইনিংস খেলে ফেলেছে, মানে জিম্বাবুয়েতে 2টা, এখানেও 2টা, মনে হয় যে এটা 300 রান করা সম্ভব বাংলাদেশের পক্ষে? সম্ভব, যদিও এখনকার বাস্তবতায় মনে হচ্ছে যে খুবই টালমাটাল অবস্থা, কিন্তু আমার মনে হয় সম্ভব। এখানে যদি লিটন ফেরেন, লিটন একটা ভাইটাল প্লেয়ার আমাদের জন্য। দেখুন গত কয়েক বছর আমাদের টেস্ট ক্রিকেট যে সাফল্য, সেই সময়টাতেও কিন্তু বেশ কয়েকবার বাংলাদেশ একদম মানে শুরুতে টপ অর্ডার মিডল অর্ডার আপনার ভেঙে পড়েছিল। সেটা পাকিস্তানে বলুন, 6 উইকেট পড়ে যাওয়া দ্রুত, শ্রীলঙ্কার বিপক্ষে বলুন, বিভিন্ন সময়। তারপরে লিটন খুব বড় রোল প্লে করেছেন সেখানে, 26 রানে 6টা উইকেট পড়েছিল। হ্যাঁ, সো ডেফিনেটলি এটা আইডিয়াল না বারবার লিটনকে এরকম রেস্কিউ অ্যাক্টে নামা, কিন্তু লিটন সেটা করতে পারেন। সো এবং ওই অস্ট্রেলিয়াতে সফল হওয়ার জন্য বা জারোইনে সফল হওয়ার জন্য যে গেমটা দরকার, সেই গেমটা লিটনের আছে। যদিও তিনি চোট থেকে ফিরবেন, অনেকদিন খেলার বাইরে আছেন, তারপরেও প্র্যাকটিস ম্যাচটা খেলতে পারলে ভালো হতো। তারপরেও আশা রাখি যে লিটন ফিরলে ব্যাটিং অর্ডারের চেহারাটা একটু চেঞ্জ হবে। মিরাজ খুব ভালো একটা ইনিংস খেলেছেন, সেঞ্চুরি করেছেন। ওই লোয়ার মিডল অর্ডারের এই ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট। সো মিরাজের সেই ইনিংসটাও একটা মানে আসার জায়গা আছে। মুশফিক আশা করি যে ভালো খেলবেন, মানে টপ অর্ডারে সত্যিকার অর্থে আসার জায়গা নেই, তারা ভালো খেললে তো ভালো, কিন্তু মিডল অর্ডারে 5, 6, 7 এদিকে আসার জায়গা আছে। সো যদি টপ অর্ডার কোনোভাবে একটু সাপোর্ট দিতে পারে, যদি কি একটু কুইক ফায়ার 50-40 করতে পারেন উপরের দিকে, তানজিদ যদি করতে পারেন, তারপরে যদি মুশফিক লিটনরা মোটামুটি খেলতে পারেন, তাহলে সেটা সম্ভব। কিন্তু তাদেরকে একদম তাদের সর্বোচ্চটা দিতে হবে, একদম স্কিলের সর্বোচ্চটাই থাকতে হবে, সাইকোলজিক্যালি ফাইট, পেশেন্স সব কিছু সর্বোচ্চ পর্যায়ে থাকলে তাহলেই সম্ভব। ভাই, আমি ক্যাপ্টেন্সি নিয়ে এবং বেশ কিছু সিদ্ধান্তের বিষয়ে আসবো, তার আগে একটু সাকিবকে নিয়ে আলোচনা আসে। কারণ সাকিব মানে কেন যে মনে হয়েছে আমার, আমি নিজেও একটা জায়গায় বলছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশে মনে হয় গেল 24 থেকে 48 ঘন্টা সাকিব ছাড়া কিছু নেই। এটা সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হোক অথবা বর্তমান প্রধানমন্ত্রী হোক, আলোচনায় কথা দুদিন বলেছেন, কিন্তু আলোচনায় সাকিব আল হাসান। মানে আপনি এই আলোচনাটা কীভাবে দেখেন? এটাই সাকিব, এবং সাকিব এটাই কিন্তু মানে বছরের পর বছর ধরে আমরা সাকিবকে এভাবেই দেখছি। এখন হয়তো রাজনীতির কারণে, তিনি রাজনীতিতে জড়ানোর কারণে এই ব্যাপারগুলো আরও আসছে, কিন্তু এর আগে ক্রিকেটেও আপনি যখন দেখেন সাকিবের যে কোনো কিছুই নেগেটিভ পজিটিভ সব কিছুই কিন্তু অন্যান্য সব কিছুকে একদম ছাপিয়ে চলে যেত। সবসময় তিনি সেই প্রকাশ্য থাকতেন বা তার সেই প্রভাবটা দেখা যেত। আপনি যদি যে ঘটনার প্রেক্ষিতে আলোচনা, সেই সংবাদ সম্মেলন বা অনলাইন সেই আয়োজনটার কথা দেখেন, বিভিন্ন ফোরামে তো সেটা প্রচার হয়েছে। সবচেয়ে বেশি ভিউ হলো সাকিবের পেজ থেকে, ইভেন আওয়ামী লীগের নিজেদের পেজের চেয়েও সাকিবের পেজের ভিউ বেশি। সো আপনি বুঝতে পারছেন যে সাকিবের আবেদনটা, সেটা আপনি যেভাবেই দেখেন, অনেকে পছন্দ করছেন, অনেকে করছেন না, কিন্তু তার আবেদনটা এই পর্যায়ে। সো এটাই সাকিব আল হাসান, এবং আমার ধারণা তিনি মানে সামনেও আরও অনেক বছর এইভাবেই আসলে এই দাপটটা তার থাকবে। সেটা আপনার পছন্দ হোক না হোক, সেটা আপনি পজিটিভ হোক নেগেটিভ হোক, সব দিকে থাকবে। মানে ভাই, একটা বিষয় আমি এর আগে মেনশন করেছি, সাকিব আল হাসান এর মধ্যে 3বার চেষ্টা করেছেন দেশে ফেরার। মানে একবার তো প্লেনে উঠেই গিয়েছিল, সেখান থেকে নামানো হয়েছে, যেখানে সাবেক ক্রীড়া উপদেষ্টা হোক, এখানে নাজমুল ফাহিম হোক, বড় একটা ভূমিকা রেখেছেন, এটা বললে ভুল হবে না। এরপর আবার চেষ্টা করেছেন যখন হচ্ছে আমির ইসলাম বুলবুল ছিলেন, তখন অনেক কাজ এগিয়ে গিয়েছিল, এবং সাকিব নিজেও বলেছিলেন যে আমি নিজেও যোগাযোগ করেছি, এগিয়ে আছে, তখন হয়নি। এইবার যখন আবার সরকার চেঞ্জ হলো, তখন আর কোনো কথাই হয়নি। সাকিব এরপর ইন্টারভিউ দিয়েছেন, বলেছেন কোনো কথাই হয়নি। একটা মানুষ যখন নমনীয় হলেন, ফার্স্ট টাইম আসতে দেওয়া হলো না, সেকেন্ড টাইম আসতে পারলেন না, থার্ড টাইম আসতে পারলো না, আর কত ভরসা রাখবে? এটা কি এটারও একটা মানে মনের মধ্যে আক্ষেপ না যে আমি তো পারছি না, পারবো না, সো আমি যেখানে স্ট্যান্ড করি সেখানে থাকি? ডেফিনেটলি। এবং আপনি যদি শুরুর দিকে দেখেন, তিনি তো একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, যেটা কিন্তু ভেরি মাচ আনলাইক সাকিব। সাকিব নর্মালি এই ধরনের কাজ করেন না বা এগুলো করেন না। তার মানে তিনি সেটা নিজের সঙ্গে একটু আপোষ করেছিলেন, যেটা খুব কম করেন তিনি। নিজের সঙ্গে আপোষ করে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, কিন্তু সেটাও হয়তো ওই সময়ের ক্ষমতাসীন যারা ছিলেন তাদের পছন্দ হয় নাই। তারা হয়তো আরও ডিরেক্ট সরাসরি কিছু চেয়েছেন, কিন্তু সাকিব সেটা করবে না। সাকিব সেটা করার লোক নন, এবং সেটা কিন্তু গত দেড় বছরে তিনি অনেকবার বলেছেন, রিসেন্টলিও বলেছেন যে ওইটা তার পক্ষে সম্ভব না। তারপর তিনি নিজের অটল অবস্থান থেকে সরে এসে একটু নমনীয় হয়েছিলেন, একটু এগিয়েছিলেন, কিন্তু তাকে যেভাবে মাঝপথ থেকে ফেরত পাঠানো হয়েছিল, তিনি যখন প্লেনে উঠছেন তখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক,
Right. তিনি আমার সঙ্গে ইন্টারভিউতে বলেছিলেন, অনেকেই বলেছেন যে 12 ঘন্টার মধ্যে ভাই কি হয়ে গেল যে আমি প্লেনে উঠলাম, তারপরে আমি দুবাই এসে শুনি যে সবকিছু চেঞ্জ। সো তারপরেও কিন্তু তিনি চেষ্টা করেছেন। সো সাকিবের জায়গা থেকে যথেষ্ট ছাড় দিয়েছেন আমি মনে করি। এখন যেটা হচ্ছে মানে এই ঘটনার প্রেক্ষিতে, এই সরকার আসার পরে বা এই ঘটনার প্রেক্ষিতে যেগুলো হচ্ছে, এগুলো আমার কাছে মনে হচ্ছে যে জাস্ট আইওয়াশ, মানে এই পক্ষ থেকে যা করা হচ্ছে। সাকিব তো সাকিবের মতোই আছেন, এই পক্ষ থেকে যারা করা হচ্ছে। রিসেন্টলি ক্রীড়ামন্ত্রী যেটা বলেছেন যে আমরা অনেক নমনীয় হয়েছিলাম বা হয়েছিলাম, তারপরে আর সাকিবের এখানে ফেরার সুযোগ নাই, সাকিব যেভাবে করলেন। তারা কোথায় নমনীয় হয়েছিলেন আমি এটা দেখি নাই সত্যিকার অর্থে। তাদের দিক থেকে কোনো উদ্যোগও দেখি নাই, তাদের দিক থেকে কোনো পদক্ষেপ দেখি নাই, এই নমনীয় হওয়ার কোনো নজির আমরা দেখি নাই। যদি দেখতাম তাহলে তো সাকিবের ওই জায়গাটা আপনি যেটা বললেন যে গত কিছুদিন এই সরকার আসার পর আসলে কিছুই আগায় নাই, একটা জায়গায় স্টাক হয়ে আছে। সাকিব নিজে ইন্টারভিউতে বলেছেন যে আমার সাথে কোনো যোগাযোগ হয় না। নমনীয় তারা কোথায় হলেন, তাই না? এর আগে যোগাযোগ হয়েছে, কিন্তু আমিনুল ভাইরা আসার পর বা এই সরকার আসার পর আসলে নমনীয় হওয়ার কোনো ব্যাপার আমরা দেখি নাই। সো সাকিবকে তো একটা অবস্থান নিতে হবে। সাকিবের একটা রাজনৈতিক পরিচয় এখন আছে, এটা সত্য কথা। এখন রাজনৈতিক পরিচয়ের জন্য আপনি তাকে আসতে দিবেন না, ফাইন, সেটা বলে দেন। আপনারা এখন বলছেন, ঠিক আছে বললেন, তাহলে সাকিবের কাছে জিনিসটা ক্লিয়ার হয়। কিন্তু এতদিন তো একটা চলেছে, হ্যাঁ তাই না, মানে একটা রাগ ঢাক, একটা হ্যাঁ আমরা দেখছি, আমরা দেখবো, আমরা চেষ্টা করছি, দেখা যাক কি হয়, এরকম একটা চলেছে, কিন্তু আসলে বাস্তবে কিছু হয় নাই। সো আমার মনে হয় না যে এই সরকার বা আমিনুল ভাই তারা আসলে নমনীয় ছিলেন। সাকিবের মতোই আছেন। তারা এখন এটাকে একটা যে সবশেষ যে আয়োজন, আওয়ামী লীগের অনলাইন যে আয়োজনটাকে, সেটাকে তারা একটা উপলক্ষ হিসেবে পেয়েছেন যে এটা দিয়ে সাকিবকে আসতে দিচ্ছেন না। সাকিবের সব রেকর্ড মুছে ফেলতে হবে একজন দাবি জানিয়েছেন। মানে আমার কথাতেই বুঝতে পারছেন, আমার হাসিতেই বুঝতে পারছেন যে আসলে এটা কতটা হাস্যকর কথা। যাক বলুন, প্রশ্ন করুন। মানে উদ্ভট এবং মানে অবাস্তব একটা দাবি। আপনি সাকিবকে আপনি অপছন্দ করতে পারেন, সাকিবের রাজনৈতিক অবস্থানকে আপনি ঘৃণাও করতে পারেন, সেই অধিকার আপনার আছে, যে কোনো কিছু আপনি করতে পারেন, কিন্তু রেকর্ড মুছে ফেলবেন ভাই, মানে কিভাবে? এটা কি বিসিবির হাতে? তিনি বলছেন বিসিবির কাছে তার চাওয়া যে বিসিবি যেন এই রেকর্ড মুছে দেন। এটা ভাই বিসিবির অধিকার আছে নাকি রেকর্ড মুছে ফেলার? বিসিবি কি সেই বাংলাদেশ বিশ্ব ক্রিকেট কি বিসিবি চালায়? রেকর্ড পরিসংখ্যান কি বিসিবি রাখে? তিনি কয়েকজনের উদাহরণ দিয়েছেন, পিটার পোলক, তারপরে আপনার মাইক প্রক্টর, এই সময় ব্যারি রিচার্ডস, অসাধারণ সব ক্রিকেটার ছিলেন। ব্যারি রিচার্ডস তো যদি সত্যিকার অর্থে দক্ষিণ আফ্রিকা নিষিদ্ধ না হতো, তিনি হয়তো সর্বকালের সেরা ওপেনারদের একজন হতেন, অসাধারণ প্লেয়ার ছিলেন। তো তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট সেভাবে খেলতে পারেনি। ব্যারি রিচার্ডস একটা সিরিজ খেলেছেন, প্রক্টর বা অন্যান্য যারা ছিলেন ওই দলের অনেকেই হয়তো গ্রেট অলরাউন্ডার, গ্রেট ক্রিকেটার, গ্রেট ব্যাটসম্যান হতেন যদি দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারতো। তো তারা খেলতে পারে নাই, মানে দক্ষিণ আফ্রিকা যেহেতু নিষিদ্ধ ছিল, তারা সেভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারে নাই। সো ফাইন, সেটা তো দক্ষিণ আফ্রিকার ভাগ্য তাদের উপর বর্তেছে, কিন্তু তারা তো ক্রিকেটটা খেলেছেন ভাই, তারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন, তারা কাউন্টি ক্রিকেট খেলেছেন, কাউন্টিতে তাদের শত হাজার রান, শত সেঞ্চুরি করেছেন, তাদের শত উইকেট, এবং সবগুলো রেকর্ড আছে। এমন আছে তাদের রেকর্ড মুছে ফেলা হয়েছে, হ্যাঁ তাদের সবগুলো রেকর্ড আছে, জল করছে। আপনি যান পরিসংখ্যান দেখেন, কেউ সেটা মুছে ফেলার ক্ষমতা ভাই কারো নাই, সেটা দক্ষিণ আফ্রিকারও নাই, সেটা আইসিসিরও নাই, আইসিসি করতে পারে না, রেকর্ড পরিসংখ্যান এটা থাকবেই। সো আপনি কিভাবে বলতে পারেন যে সাকিব আল হাসানের রেকর্ড টেকর্ড সব মুছে ফেলা? মানে তরিকাটা কি ভাই? মানে কিভাবে মুছবেন আপনি কি কালি দিয়ে মুছে ফেলবেন? মানে কি করবেন? বাংলাদেশ কি এই যে গত 21 বছরে সাকিবকে নিয়ে যে 17 বছর সাকিব খেলেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, বাংলাদেশ কি 10 জন নিয়ে খেলছে? তাহলে মানে রেকর্ডে থাকবে 10 জন নিয়ে খেলছে। আইসিসিতে যে সর্বোচ্চ সময় সেরা অলরাউন্ডার ছিলেন, 3টে ফরম্যাটে ছিলেন, সেগুলো কি মুছবে? ইভেন 19 সালে ওয়ার্ল্ড কাপ কি বাদ দিয়ে দিবে সাকিবের, মানে যে রান করেছে? হ্যাঁ না, সেটাই বলছি যে মানে এটা কিন্তু উজবুকের মতো কথাবার্তা, মানে এটা জাস্ট ব্যক্তিগত আক্রোশ, অন্ধ আক্রোশ, ক্রোধ, সেটা প্রকাশ। আপনার আক্রোশ ক্রোধ থাকতেই পারে, কিন্তু সেটা বলে যখন আপনি প্রকাশ্যে এভাবে বলবেন, তখন আপনাকে আমি যে শব্দটা বললাম সেটাই বলতে হবে, যেটা উদ্ভট কথাবার্তা ভাই, এগুলা মানে সেন্সলেস, একটা নির্বোধের মতো কথা। এবং আপনি দেখেন একটা উদাহরণ এখানে আছে, মোহাম্মদ আমির নিষিদ্ধ হয়েছিলেন, আপনি জানেন ফিক্সিংয়ের কারণে। তো মোহাম্মদ আমির ওই যে ম্যাচটাতে নিষিদ্ধ হয়েছেন, সেই ম্যাচটাতে কিন্তু যে ম্যাচটার কারণে নিষিদ্ধ হয়েছিলেন, যে ম্যাচটাতে তিনি স্পট ফিক্সিং করেছিলেন, সেই ম্যাচটাতে ক্যারিয়ার সেরা বোলিংও করেছিলেন। ক্যারিয়ার সেরা বোলিং কি মুছে গেছে? মুছে গেছে। আরও উদাহরণ দিচ্ছি, ওই প্রেক্ষিতে ওই সময় কি হয়েছে, ওই উইজডেন তো বর্ষসেরা ক্রিকেটারদের তারা স্বীকৃতি দেয়। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার দেয় 5 জন, ওইবার দিয়েছে 4 জন, ঠিক আছে? একজনের নাম তারা উল্লেখ করে নাই, যে আরেকজন প্রাপ্য, তার কিন্তু তার নামটা আমরা উল্লেখ করছি না, তাটা উইজডেনের নীতির প্রেক্ষিতে, এটা উইজডেন একটা সংস্থা, তাদের নীতির প্রেক্ষিতে তারা করেছে। আইসিসি কি সেটা পারে? পারবে না তো। পাকিস্তান ক্রিকেট বোর্ড সেটা পেরেছে। আচ্ছা, পাকিস্তান ক্রিকেট বোর্ড ভাই ইয়াকে নিয়েও পারতো, ইমরান খানকে মুছে ফেলেছে, এমন জেলেও আছে। হ্যাঁ, ইমরান খান এখন জেলে আছে, মুছে ফেলেছে। অনেকে ইমরান খানের পক্ষে, অনেকে বিপক্ষে থাকবেন, কিন্তু মুছে ফেলতে পারবে। ইমরান খান তাদের বিশ্বকাপ জয়ী অধিনায়ক, মুছে ফেলতে পারবে, রেকর্ড মুছে ফেলতে পারবে। সো রেকর্ড পরিসংখ্যান ভাই মুছে ফেলতে পারে না, এটা কিভাবে সম্ভব ভাই? যেটা বলছিলাম যে মোহাম্মদ আমিরকে ওই ম্যাচে যে 6 উইকেট নিয়েছেন, সবাই জানে, এবারে পরীক্ষিত প্রমাণিত যে স্পট ফিক্সিং তিনি ওই ম্যাচে করেছেন, তা ওই ম্যাচে তার ক্যারিয়ার সেরা বোলিং কি মুছে ফেলেছে? এটা সম্ভব? এটা কিভাবে সম্ভব ভাই? মানে কি খেয়ে লোকজন এসব কথা বলে আমি জানি না আমার মাথায়। আচ্ছা রনি ভাই, একটা বিষয়, এটা হচ্ছে আপনার সাথে তো সাকিবের
খুব ফ্রিকুয়েন্ট না হলেও কথা হয় বা যোগাযোগ আপনার আছে। আমি এটা জানতে পেরেছি সেটা হচ্ছে সাকিব আল হাসান কখনোই অবশ্যই ঘোষণা দেবে না, মানে সেটা আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং। হয়তোবা এখনও আমরা যদি ইতিহাসে দেখি, অ্যান্ডারসন এখনও খেলছেন, 44 বছর বয়স। মির্জা খেলেছেন লং টাইম, আফ্রিদি খেলেছেন লং টাইম। সাকিবের বয়স 39, সাকিবের বয়সী সেখানে রোহিত শর্মা এখনও খেলছেন। অবসর কবে নেবেন, মানে বাংলাদেশের বেশিরভাগ সমর্থকের জানতে চাওয়া যে আসলে সাকিবের প্লেইং ক্যারিয়ারটা কি, দেশে আসুক না আসুক, আপনার কি মনে হয়, যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আপনার? সাকিব যেটা বলছেন সেটাই সত্যি, সাকিব এখন ক্রিকেটটা খেলছেন মনের আনন্দে, এবং তাকে আপনি সিরিয়াসলি জিজ্ঞেস করেন ইন্টারভিউতে বা ক্যাজুয়ালি জিজ্ঞেস করেন মজারে, তিনি কিন্তু এটাই বলছেন যে ভাই যতদিন খেলতে পারি খেলতে থাকি। মানে তিনি যতদিন পারফর্ম করছেন, যতদিন খেলছেন, বিভিন্ন লিগে খেলবেন। এখন তো আইপিএল থেকেও তার ডাক পড়ছে না, সেটাও মানে কারণটা আবার অন্য অনেক লিগেই তিনি খেলছেন। এখন কিন্তু লিগ আরও বাড়ছে, এখন ইউরোপিয়ান টি-20, হ্যাঁ নেপালে তো যাচ্ছেন শিওর, নেপালে যাচ্ছেন, এবং যে ইউরোপিয়ান টি-20 আছে সে শুরু হচ্ছে, সো লিগ কিন্তু বাড়ছে, সো তার খেলার সুযোগ অবারিত আছে এবং খেলার সুযোগ থাকবে। যতদিন তিনি আমার ধারণা যতদিন খেলতে পারছেন, যতদিন মজা পাচ্ছেন তিনি খেলবেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট তো আসলে তার হাতে নেই, সো এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে ফিরতে দেখা টাফ। তারপরেও মানে আমার মনের কোনো একটা আশা, যদি ফিরতে পারেন, একটা জাস্ট মাঠ থেকে অবসর নিতে পারেন, ফাইন। না পারলে খুব বেশি ক্ষতি কিছু নাই। দেখুন ক্রিস গেল যে অবসর নিয়েছেন আমরা কি জানি, কিন্তু ফর্মালি অপশন নেন নাই। ক্রিস গেল টি-20 ক্রিকেটের ব্রাডম্যান, ইউনিভার্স বস, তিনি কিন্তু আলটিমেটলি মানে ফর্মালি ক্রিকেট থেকে অবসর নেন নাই, কিন্তু আলটিমেটলি তার ক্যারিয়ার আস্তে আস্তে তিনিও ওই পথেই ছিলেন। প্রথমে আইপিএলে খেলতেন, আইপিএলে ডাক পেলেন না, তারপর অন্যান্য লিগে খেলতেন, আস্তে আস্তে তার সীমাটা কমে এসেছে। একটা সময় তার পারফর্ম করতে পারছেন না, বয়স হয়ে গেছে, বাস শেষ। তিনি এখন চিল করছেন, মজা করছেন, জ্যামাইকায় দেখছেন, ফুর্তি টুর্তি করছেন। সো সাকিবের ক্ষেত্রে এরকম হতে পারে যে তিনি আস্তে আস্তে যখন দেখবেন যে হ্যাঁ আর পারফরমেন্স করতে পারছেন না বা ফিটনেসটা ওই লেভেলের নেই, আস্তে আস্তে সরে যাবেন। সেটা ফর্মালি অবসর দিতেও পারেন, নাও দিতে পারেন, খুব নেসেসারি না। ডেফিনেটলি বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, আমাদের সবচেয়ে বড় ক্রিকেট নায়ক, আমরা চাইবো যে তাকে মাঠ থেকে বিদায় দিতে পারলে সেটা আমাদের জন্য, দেশের ক্রিকেটের জন্য একটা ভালো নজির হয়ে থাকতে পারে, কিন্তু সেটা তো আর সবকিছু আসলে হাতে নাই। ওকে রোড ভাই, একটু খেলার দিকে আসি। আর একজন সমালোচিত, মানে সমালোচিত বলা হয়, মানে এটা আলোচনা আর কি, তামিম ইকবাল। মানে সিদ্ধান্ত নিয়েছেন, লিটনকে ক্যাপ্টেন করেছেন, মিরাজকে বাদ দেওয়া হয়েছে। যদিও এটা আমরা ওয়ার্ল্ড কাপের চিন্তা করে একেবারে খারাপ সিদ্ধান্ত না, যদিও 4টে সিরিজ জেতার পরে। আপনি এই সিদ্ধান্তকে কীভাবে দেখেন এবং কোন দিকে আপনি রিস্ক দেখেন, আর মনে হয় যে কোন দিক থেকে ভালো হয়েছে মানে দলের জন্য, মানে দুই দিকে যদি ব্যাখ্যা? এখন দেখুন মাঠের ক্রিকেটে কেমন হবে সেটা তো সময়ই বলবে, কিন্তু এখনকার বাস্তবতায়, ক্রিকেটীয় চিন্তা ভাবনায় এবং চারপাশে সবকিছু বিবেচনায় এটা একটা রিমার্কেবল ডিসিশন। এটা একটা বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতা আমি বলবো যুগান্তকারী ডিসিশন। এটা তামিম ইকবাল, আমি বলছি যে তামিম ইকবালের ধরেন নিজের ডিসিশন এটা, ঠিক আছে। বোর্ডের সবার সঙ্গে ডেফিনেটলি তিনি ডিসকাস করেছেন এবং সেখানে অনেক কিছু আলোচনা এসেছে যে আসলে ওয়ানডে দলটা তো দেশের মাটিতে ভালো করছিল, 4টি সিরিজ জিতলো, তারপরে একটা সিরিজের ব্যর্থতায় মিরাজকে সরিয়ে দেওয়া ঠিক হবে কিনা। কিন্তু তামিম ইকবাল যেটা অনুভব করেছেন এবং যেটা দেখেছেন তিনি সেটা করেছেন, এবং আমরা কিন্তু আপনার আগে সত্ত্বেও এটা নিয়ে আলোচনা হয়েছিল যে আসলে এটা একটা বিরাট ডিলেমা যে হ্যাঁ দেশে মিরাজ জিতছেন, কিন্তু আমরা জানি যে 2027 বিশ্বকাপে যদি বাংলাদেশ ভালো করতে চায় তাহলে মিরাজ আসলে এই ওয়ানডে 11 এখনকার যে পারফরমেন্স, সব ম্যাচ খেলবে কিনা, সব ম্যাচ তিনি খেলবেন কিনা, তিনি জায়গা পাবেন কিনা, এবং স্কোয়াডেও জায়গা পাবেন কিনা, এটা নিয়েও প্রশ্ন থাকতে পারে যদি তার পারফরমেন্সটা তিনি উন্নতি না করেন। সো এমন একজনকে আমি ক্যাপ্টেন করে রিস্কটা নেবো কিনা, আবার তাকে সরানোটা একটা ডিলেমা। তাকে দেওয়া হয়েছে 2027 বিশ্বকাপ পর্যন্ত, তার উপর কী প্রভাব পড়বে। আবার নতুন ক্যাপ্টেনকে যদি আনা হয়, যদি দল খারাপ করতে শুরু করে, তখন আবার অনেকেই বলবে যে ভাই মিরাজ তো ভালো করতেছিল, কেন সরাইলি, বলবে এরকম। আমাদের ক্রিকেটে এরকম কথা বলার লোক অভাব নেই। সো সব কিছু মিলিয়েই তামিম ইকবাল ডিসিশনটা নিয়েছেন। আমি যেটা বললাম, এই জন্যই বাংলাদেশের বাস্তবতা এরকম সাহসী সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু খুব বেশি কিছু হয় না, খুব বেশি দেখি না আমরা। এই মুহূর্তে কিন্তু ডিসিশনটা খুব পপুলারও হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। পপুলার ডিসিশন এবং সাহসী সিদ্ধান্ত দুটো একসঙ্গে নেওয়ার ইতিহাস নজির খুব বিরল। তো তামিম ইকবাল সেটা নিয়েছেন, এবার সাহসী সিদ্ধান্তটা নিয়েছেন। এতে যেটা হবে যে মানে সাদা বলের ক্রিকেটের, তিনি যেটা বলছেন, সাদা বলের ক্রিকেটের একটা স্ট্যাবিলিটি আসবে দুইটা ফরম্যাটে। এবং তিনি দেখেছিলেন যে আসলে ক্যাপ্টেনকে, দলের উপর ক্যাপ্টেনের প্রভাব কতটা। হ্যাঁ সেটা একটা, আমি বিস্তারিত উইথ অল ডিউ রেসপেক্ট বিস্তারিত যেতে চাচ্ছি না, মিরাজের সেসব কিছু নেই, কিন্তু ক্যাপ্টেনের প্রভাব, ড্রেসিং রুমের প্রভাব, কতটা রেসপেক্ট তিনি আদায় করতে পারছেন, দল তাকে কতটা সমীহ করে, নেতা হিসেবে কতটা শ্রদ্ধার চোখে দেখে, সময় দেখে, এই ব্যাপারগুলো কিন্তু বিবেচনায় ছিল। তো সব কিছু মিলিয়েই তারা দেখেছেন লিটন টি-20 দলে একটা কালচার তিনি ক্রিয়েট করতে পেরেছেন। নট নেসেসারিলি যে রেজাল্ট সবসময় তার পক্ষে গেছে, কিন্তু একটা কালচার তিনি ক্রিয়েট করতে পেরেছেন, দলের ভেতর তার একটা রেসপেক্ট আছে লিডার হিসেবে। হ্যাঁ, সো তিনি আসলে সাদা বলটা তার উপর জন্য দেওয়া হয়েছে। শান্ত লাল বলে ক্রিকেটের সেই রেসপেক্টটা তিনি দলের কাছে পাচ্ছেন, সো তাকে দেওয়া হয়েছে। সো আমি মনে করি যে একটা যুগান্তকারী সিদ্ধান্ত, সময় বলবে আসলে কতটা ভালো হলো। লিডারের পার্সোনাল ফর্মটা এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সো তাকে সেই ফর্মটা ফিরিয়ে আনতে হবে, তাকে পারফর্ম করতে হবে, কারণ বাংলাদেশের ক্রিকেটে এটাই হয়েছে বেশিরভাগ সময় ক্যাপ্টেনদের ক্ষেত্রে ব্যক্তিগত ফর্ম। দেখুন মুমিনুল হক যখন টেস্টে ছিলেন,
টেস্ট ক্যাপ্টেনশিপ বাংলাদেশের যে টেস্ট কালচারের কথা বলছি তার হাত দিয়ে শুরু হয়েছে, এই পেস বোলিংয়ের বিপ্লব bowling-এর। তার হাত দিয়ে শুরু হয়েছে, কিন্তু তার পার্সোনাল ফর্মটা এত খারাপ হয়ে গেল, টানা 8টা ইনিংসে তিনি সিঙ্গেল ফিগার আউট হয়েছেন, তখন আসলে উপায় ছিল না তখন তাকে ছড়িয়ে না দেওয়া ছাড়া। সো লিটনের ক্ষেত্রেও এই ব্যক্তিগত ফর্মটাই আমি মনে করি সবচেয়ে বড় বাধা হবে। তিনি যদি রান করতে পারেন তাহলে সমস্যা হবে না, কারণ অ্যাজ এ ক্যাপ্টেন তিনি দুর্দান্ত, তিনি ভালো করবেন, টেকনিক্যালি ভালো করবেন, দলের উপর তার সেই প্রভাব আছে, দল কেমন করবে সেটা তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ক্যাপ্টেন হিসেবে তিনি ভালো করবেন, ব্যক্তিগত পারফরমেন্সটা ইম্পর্টেন্ট। মানে বিপিএলটা না হওয়ার সংখ্যাটা বেশি, মানে তামিম ইকবাল নিজে বলেছেন প্রেস কনফারেন্সে যে বিপিএলটা সময় নেই আর হাতে, আর একটা ভালো একটা ফর্ম্যাট দাঁড় করাতে চান। আপনি কি মনে করেন আসলে ওই সময় বিপিএলটা কোনোভাবেই করা সম্ভব হতো কিনা, আর না হওয়াতে মানে ওটাকে কাভার কীভাবে করে বিসিবি? হ্যাঁ, মানে এখনো পর্যন্ত যে বাদ তা না, বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের সঙ্গেও কথা হয়েছে আমার, তিনি চেষ্টা করছেন এবং তিনি বলছেন বেশ কয়েকটা ভালো গ্রুপ এসেছে, বাট সবাইকে এক মানে বিন্দুতে মিলতে হবে। এবং তামিম যেটা বলেছেন সেটার সঙ্গে আমি আবার একমত যে খুব ভালো হলেই তারা বিপিএল করবেন, না হলে করবেন না, এটাই উচিত। দরকার হলে 1 বছর তারা বন্ধ থাকুক, নতুন করে ব্র্যান্ডিং করুক, নতুন নাম যেটাই হোক, খুব ভালোভাবে গুছিয়ে আনুক। বাট এখনও যে সময় আছে, বা যদি চিন্তা ভাবনা করে, আমার মনে হয় ভালো বিজনেস গ্রুপ যদি আসে, অন্তত 5টা দল যদি হয়, তারপরেও বিপিএলটা করা উচিত। এলবিএল মতো 5টা দল নিয়ে অনেক অনেক আপনার পিএসএলও আগে হয়েছে, আপনার মেজর লিগ ক্রিকেটও হয়েছে, সো 5টা দল নিয়ে টুর্নামেন্ট করা সম্ভব, আকার বড় হবে না, কিন্তু 5টা দল নিয়ে টুর্নামেন্ট করা সম্ভব, কিন্তু অবশ্যই কোনো কিছুর সঙ্গে আপোষ করে না যেগুলো নিয়ে বিপিএল সমালোচিত হয়েছে। কারণ বিপিএল এমন একটা ব্যাপার, এটার কারণে বোর্ড সবচেয়ে বেশি সমালোচনায় পড়ে, কারণ বিপিএল সময় এমন সব কাণ্ড কারখানা হয় মাঠের ভিতরে বাইরে। এই জন্যই তামিম ইকবাল এত সতর্ক। আমি মনে করি সেই সতর্কতার জায়গায় 100% থেকে কোনো ছাড় না দিয়ে যদি 5টা দল নিয়ে বিপিএল করা সম্ভব সেটা করুক। যদি করা সম্ভব না হয়, ডেফিনেটলি তাদের বোর্ডের ভাবনা আছে যে ক্রিকেটারদের কম্পেনসেশন ক্রিকেটের দিক থেকে এবং আর্থিক দিক থেকে আরেকটা টুর্নামেন্ট করা বা বিভিন্নভাবে সেটা তারা করবেন বলে আমি মোটামুটি নিশ্চিত। ক্রিকেটারদের আর্থিক ক্ষতি খুব বেশি হবে না, বিশেষ করে মাঝারি এবং নিচের মানের ক্রিকেটারদের যদি বিপিএল না হয় তারপরেও তাদের ক্ষতি খুব বেশি হবে না, কিন্তু যদি সম্ভব হয় করা উচিত আর কি। এছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার সৈকত ভাইকে যখন মানে বিসিবির কন্ট্রাক্ট থেকে বাদ দেওয়া হলো বা রাখা হয়নি, এটা অনেক সমালোচনা হয়েছে, কথা হচ্ছে, এবং সৈকত ভাই বেশ কয়েকটা কিন্তু আক্ষেপটা জানিয়েছেন, আমরা বেশ টিভিতেও দেখেছি, মানে আলোচনা ছাড়া করা হয়েছে নাকি, আবার ওনার সাথে যোগাযোগ করা বা রেসপেক্ট দেওয়া হয়নি। তো আপনি এই বিষয়টা কীভাবে দেখেন? মানে হ্যাঁ, ওই রেসপেক্টের জায়গাটায় ঠিক আছে, সৈকত ভাইয়ের সঙ্গে আমার পার্সোনালি কথা হয়েছে, তার একটা বড় আক্ষেপ আছে, মানে মূল আক্ষেপের জায়গা তিনি আমাকে যেটা বলেছেন যে আসলে তাকে জানানো হয় নাই, যখন বেতনটা তার অ্যাকাউন্টে ঢুকছে না তখন তিনি জানতে পারছেন যে এটা হয়নি, মানে তার কন্ট্রাক্টটা রিনিউ করা হয়নি। সো হ্যাঁ, দেশের শুধু সৈকত ভাই বলে না, যে কোনো আম্পায়ার বা যে কোনো কারোর সঙ্গে আপনার টিম সিলেকশন সব কিছুর একটা প্রক্রিয়া থাকা উচিত, সেই রেসপেক্টটা দেওয়া উচিত। সো আমি মনে করি সেখানে আম্পায়ার্স কমিটির একটা বড় ঘাটতি ছিল। বোর্ডের দিক থেকে তখন কী হয়েছে, এপ্রিল মাস ছিল, তখন হলো যে বোর্ডে একটা চেঞ্জ এসেছে, তামিম ইকবাল এলেন, বুলুল ভাই চলে গেলেন, একটা অস্থিরতা ছিল, হয়তো বোর্ড প্রেসিডেন্ট, এমনিতেও বোর্ড প্রেসিডেন্টের এইসব ব্যাপার দেখার কথা না, তারপরে বোর্ড প্রেসিডেন্ট ওই সময় অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন হয়তো, তারপরে সিইও হয়তো এইসব নিয়ে একটা অস্থিরতা ছিলেন, কিন্তু আম্পায়ার্স কমিটির একটা বড় দায়িত্ব ছিল, কমিটির চেয়ারম্যান আছেন, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের কথা বাদ দিলাম, কর্মকর্তা যারা আছেন তাদের এখানে একটা দায়িত্ব ছিল। বাট ব্যাপারটা মিডিয়া যেভাবে এসেছে, কিছু মিডিয়ায় বা যেভাবে জিনিসটাকে সোশ্যাল মিডিয়া আমি দেখেছি যেভাবে ব্লাস্ট করেছে, সেটাও আবার ঠিক না। কারণ হলো যে ডুয়াল কন্ট্রাক্ট কিন্তু কোনো দেশেই নাই, দু একটা দেশ ছাড়া। আপনি আইসিসি কন্ট্রাক্টে থাকলে আপনি ন্যাশনাল কন্ট্রাক্টে থাকতে পারেন না নর্মালি। ইংল্যান্ডে আছে, কিছু ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগ দেশে এটা নাই। কারণ আপনি যখন বিসিবির কন্ট্রাক্টর যদি থাকেন, তাহলে তো আপনি বিসিবি ডাকলে আপনি আসতে বাধ্য, আপনি যদি বিসিবির কাছ থেকে মাসে মাসে বেতন নেন। কিন্তু সৈকত ভাই কি সেটা পারবেন, বা কোনো আম্পায়ার কি সেটা পারবেন যদি তার একটা টেস্ট ম্যাচ থাকে আর তাকে বলা হয় যে দেশে এসে একটা ঘরোয়া ম্যাচ করো বা অন্য একটা ম্যাচ করো, তাহলে কিন্তু পারবেন? তাকে তো আইসিসি কন্ট্রাক্ট আগে শুনতে হবে, আইসিসির কথা আগে শুনতে হবে। সো ডুয়াল কন্ট্রাক্ট থাকে না। এর আগে যেটা হয়েছিল যে যখন ইফতেখার রহমান মিঠু ভাই ছিলেন আম্পায়ার্স কমিটির প্রধান, তিনি সৈকত ভাইকে বিশেষ রিকোয়েস্ট করে সেখানে রেখে দিয়েছিলেন। সৈকত ভাইও দেশের ক্রিকেটের স্বার্থে তিনি চেয়েছিলেন যে ঠিক আছে, যদি বোর্ড চাচ্ছে থেকে যায়, সেভাবে ছিলেন। তার কন্ট্রাক্টে তারপরে আবার কয়েক মাসের জন্য রিনিউ করা হয়েছিল, পরে আর রিনিউ করা হয়নি। প্রক্রিয়াটা ভালো হতে পারতো, কিন্তু রিনিউ যে করা হয়নি এটা খুব নর্মাল প্রক্রিয়া, কোনো দেশেই নর্মালি এটা হয় না। মানে আইসিসি কন্ট্রাক্টে যারা থাকেন তারা আসলে ন্যাশনাল কন্ট্রাক্টে থাকেন না। সো এটাই ব্যাপার। তো সৈকত ভাইকে কিন্তু ওই কন্ট্রাক্ট রিনিউ যে করা হয়নি, তারপরে কিন্তু সৈকত ভাই দেশের ক্রিকেটে আম্পায়ারিং করেছেন, তিনি কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে আম্পায়ারিং করেছেন, সেটা বিসিবি টেস্ট সিরিজে জানিয়েছে এবং আমরা দেখেছি সেটা। তো যেভাবে অনেক মিডিয়ায় বা অনেকেই বলেছেন যে সৈকত ভাইকে বাদ দিয়ে হয়েছে, ছেড়ে ফেলা হয়েছে দেশের ক্রিকেটে, তারা কখনো দেখবেন না, সেটা না কিন্তু। এবং এটার পরও বিভিন্ন সংশ্লিষ্ট সবার সঙ্গে আমার কথা হয়েছে। সৈকত ভাই যেমন বলেছেন যে আমার খুব শখ যে আমি স্কুল ক্রিকেটের একটা ম্যাচ, যদি আমার সময় থাকে স্কুল ক্রিকেটের একটা ম্যাচ করবো, আমার টাকা দিতে হবে না, বাচ্চারা দেখুক। কারণ তিনি নিজে বলেছেন আমি যখন ছোটবেলা দেখেছিলাম রকিবুল ভাইকে আম্পায়ারিং করতে, আমি দেখে খুব ইন্সপায়ার হয়েছিলাম
একটা ম্যাচে তিনি দেখেছিলেন। সো আমিও যদি দাঁড়াই, একটা ছেলে যদি আমার দেখে ইন্সপায়ার হয় তাহলে খুব ভালো। আমি বলছি হ্যাঁ এটা খুবই ভালো। তো বোর্ডের অনেকেও সেটা, যাদের সঙ্গে আমার কথা হয়েছে, বলছে হ্যাঁ যদি তিনি অ্যাভেলেবেল থাকেন তো যে কোনো সময় তাকে তো পেলে আমাদের জন্যই ভালো আরও। আবার এটাও একটা ডিলেমা, কথা লম্বা হয়ে যাচ্ছে, তারপরে বলি আপনি যখন বিপিএল বা এই ধরনের ম্যাচগুলোতে বড় ঘরোয়া ক্রিকেটের বড় ম্যাচ, সেগুলোতে সৈকত ভাইকে যদি দেন তাহলে আবার অন্যান্য আম্পায়ারের এক্সপোজারটা কীভাবে পাবে? দেশের উঠতি আম্পায়ার যারা, তাদেরকেও কিন্তু আপনার এক্সপোজার দিতে হবে, বড় ম্যাচের এক্সপোজার দিতে হবে। দেশে যখন ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হবে তখন একজন করে আম্পায়ার থাকে, তখন কিন্তু তাদেরকে আবার প্রমোট করার জন্য তাদেরকে আবার ম্যাচ দিতে হবে। সো দুটার একটা ব্যালেন্স দরকার সব কিছু। সো আমার মনে হয় ডিসিশনটাই ভুল কিছু নাই, প্রক্রিয়াটাই ভুল ছিল, সেই প্রক্রিয়াটা ঠিক রাখা উচিত ছিল। রনি ভাই, আমার মনে হয় আর দুটো কোশ্চেন আছে, সমস্যা নেই, ওকে। সেটা হচ্ছে ন্যাশনাল নিয়ে ব্যাক করি। আমার কাছে কেন মনে হয়, সেটা আমার ব্যক্তিগত বিষয়, যে একজন ভালো ব্যাটিং কোচ দরকার, মানে এটা আমার মনে হয়। কারণ বোলিং কোচ আমরা অনেক লেজেন্ডারি বোলিং কোচ পেয়েছি, এবং জন্য বোলিং এই জন্য সবসময় ভালো থেকেছে আমাদের, স্পিন হোক পেস হোক। কিন্তু ব্যাটিংয়ে আমরা দেখেছি যে সবসময়ই আমরা ওই লেজেন্ডারি ওরকম কোচ নিয়ে আসতে পারিনি, এবং রিসেন্ট তো আমরা দেখছি কি অবস্থা। আপনার কি এটা মানে মনে হয় যে একটু ভালো ব্যাটিং কোচ দরকার? আর যদি হয়, সামনে সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ আছে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আছে T20 ওয়ার্ল্ড কাপ, ওই কন্ডিশন থেকে ওখান থেকে কাউকে নিয়ে আসা যায়, এটা ভালো হবে? হ্যাঁ, মানে ভালো ব্যাটিং কোচ দরকার এবং ইমিডিয়েটলি দরকার, এক্ষুনি দরকার। হ্যাঁ, এর কোনো বিকল্প নাই। ইনফ্যাক্ট মানে আমি মনে করি যে অস্ট্রেলিয়াতে যখন দল গিয়েছে, অস্ট্রেলিয়াতে ব্যাটিং কোচ না হলে অ্যাটলিস্ট অস্ট্রেলিয়ান ক্রিকেট সংক্রান্ত কাউকে কনসালটেন্ট হিসেবে এই সিরিজটার জন্য রাখা উচিত ছিল। কারণ অনেক ফাইনাল পয়েন্টস সেগুলো আমাদের যে ব্যাটিং কোচ এখন আছেন মোহাম্মদ আশরাফুল, তিনি হয়তো ভেবে ধরতে পারবেন না। দেখুন, আশরাফুল অসাধারণ প্রতিভা ছিলেন, ক্রিকেটার হিসেবেও তিনি দুর্দান্ত সব ইনিংস বাংলাদেশের ক্রিকেটকে উপহার দিয়েছেন, সেটা ডিফারেন্ট ব্যাপার। কোচিং কিন্তু অন্য ব্যাপার, তার যদি লেভেল 3 করাও থাকে, এগুলোর চেয়ে বড় ব্যাপার হলো এক্সপিরিয়েন্স। আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোচিং করাবেন, একটা টেস্ট টিমকে কোচিং করাবেন, এক্সপিরিয়েন্সটা দরকার। আশরাফুলের কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা কোচ হিসেবে হয় নাই। ঘরোয়া ক্রিকেটেও তিনি যে খুব কোচিং করিয়েছেন তা না। সো সেখান থেকে তিনি হুট করে টেস্ট টিমের কোচ, ব্যাটিং কোচ হয়েছেন, তিনি একমাত্র ব্যাটিং কোচ এখন। সো এটা আসলে হয় না, মানে উইথ অল রেসপেক্ট, তাকে আসলে ন্যাশনাল টিমের কোচিং সেট আপে থাকার জন্য, সহকারী বা এই সেট আপে থাকার জন্য তাকে আরও অনেক এক্সপিরিয়েন্স গেইন করতে হবে, তারপরে তিনি আসতে পারেন। সেখানে তিনি মূল ব্যাটিং কোচ, এটা আসলে আমি মনে করি তার প্রতিও অন্যায়, কারণ তারও তো লিমিটেশনস আছে। এবং ন্যাশনাল ক্রিকেট টিমের যারা প্লেয়ার আছেন, যারা ব্যাটসম্যান আছেন, দেখেন ব্যাটিং কোচের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ট্রাস্টটা অর্জন করা ব্যাটসম্যানদের। কারণ ব্যাটসম্যানরা আপনি জানেন, ছোটোখাটো কোনো জিনিস যারা পরিবর্তন আনতে হলেও কিন্তু তারা 100 বার ভাববেন। কারণ এই ছোটোখাটো পরিবর্তনের কারণে একটু হেড পজিশন সরানো, পায়ের পজিশন, টুয়ের পজিশন একটু সরানো, কাঁধের পজিশন একটু নড়ানো, এগুলো নিয়েও তারা 100 বার ভাবেন। কারণ এই ছোটো ছোটো ব্যাপারগুলোতে বড় অনেক পার্থক্য হয়ে যায়। সো তাকে যখন একজন বলছেন এটা, তার কিন্তু তার উপর ট্রাস্ট করতে হবে। নীল ম্যাকেঞ্জি যখন বলছেন, যখন তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট এখন, তার যখন সমস্যা ছিল, ম্যাকেঞ্জি শুধরে দিয়েছিলেন, তামিম ম্যাকেঞ্জির উপর ভরসা রাখতে পেরেছেন। এখন শান্ত কি আশরাফুলের উপর সেই ভরসাটা রাখতে পারছেন? রাখতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রে, এটা ট্রু। সো সেই ধরনের একজন ব্যাটিং কোচ, সেই ম্যাকেঞ্জির ধরনের একজন ব্যাটিং কোচ আমাদের দরকার, ইমিডিয়েটলি দরকার। এবং আশরাফুলকে আমি মনে করি যে প্রসেসে রাখা হোক, আন্ডার-23, এইচপি, আন্ডার-19 বিভিন্ন প্রসেস থাকুক, তিনি আরও কোর্স করুক, আরও মাঠে ক্রিকেটের অভিজ্ঞতা অর্জন করে তারপর ভবিষ্যতে তিনি আসবেন। তামিম কিন্তু একটা কথা বলেছেন বোর্ড প্রেসিডেন্ট কিছুদিন আগে প্রেস কনফারেন্সে, আপনি খেয়াল করে থাকবেন, যে আমরা দেশের যারা কোচ আছেন এবং সেট আপে আছেন তাদেরকে সুযোগ দিচ্ছি, তারা যদি নিতে না পারেন তারপরে আর কিছু করার নয়। সো আমার মনে হয় এটা সবার প্রতি, আপনার বোলিং, ব্যাটিং, ট্রেইনার, ফিজিও, সবার প্রতি একটা বার্তা যে হ্যাঁ তোমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। ফিজিও আমাদের এখন বাজেদ ভাই ঠিক আছে, ভালো কাজ করছেন, কিন্তু আরও ভালো করার জায়গা আছে। আমাদের মেডিকেল বিভাগ অনেক ভালো করার জায়গা আছে। বোলিং কোচ তালহাকে এখন রাখা হয়েছে দলের সঙ্গে, তালহা খুব ভালো কোচ, কিন্তু টেস্ট টিমের বোলিং কোচ হওয়ার জন্য তাকে আরও একটু প্রিপেয়ার হতে হবে, রেগুলার বোলিং কোচ হওয়ার জন্য। এখন তিনি ঠেকার কাজ চালাচ্ছেন। সো সবার প্রতি একটা বার্তা যে নিজেরা আরও সমৃদ্ধ হও, ভালো করো, তাহলে দেশের ক্রিকেটে কাজ করতে পারবে। ব্যাটিং কোচ, আপনার মূল প্রশ্ন যেটা, ডেফিনেটলি খুব ভালো ব্যাটিং কোচ ইমিডিয়েটলি দরকার। ওকে, রমের লাস্ট, এবং এটাও আমার একটা ক্যারেক্টার যেটা সবসময় আলোচনায় থাকে, সাব্বির রহমান, মানে সবসময়। কারণ বয়স 35 হয় 5-6 দিন পর, যেহেতু আলোচনায় থাকেন, মানে এটা কি লাস্ট চান্স দেখেন কিনা? কারণ হচ্ছে এরপরে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন চলে যাবে, সাথে সাউথ আফ্রিকা, ইন্ডিয়া আসবে কিনা এখনও শিওর না। তো সেই ক্ষেত্রে সাব্বির রহমান সুযোগ পেয়েছেন, 2টা জায়গায় খেলার, এইচপিতে খেলছেন, অস্ট্রেলিয়ায় যাবেন, এটা কি লাস্ট চান্স হিসেবে দেখছেন কিনা আপনি? না, আমি ক্রিকেটে শেষ বলে আমি কিছু দেখি না, বাট সাব্বিরের আত্মোপলব্ধিটা খুব জরুরি। সাব্বিরের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, সেটা অন্য ব্যাপার। তা মানে বাইরে যেটাই থাকুক আমাদের সঙ্গে খুব বিনয় তিনি দেখান, অবশ্যই কোনো সমস্যা নেই, কিন্তু ক্রিকেটিং ব্যাপারটা ভাই ডিফারেন্ট। সো সাব্বিরের আত্মোপলব্ধি দরকার ক্রিকেটিং দিক থেকে এবং তার অ্যাটিটিউডের দিক থেকে। কোনটা মানে তাকে এইচপিতে দেওয়া হয়েছে, তার এই বয়সে তিনি এইচপিতে খেলছেন, এটা কিন্তু তার বোঝা উচিত যে যদিও এইচপির এখন আর বয়সের সীমানাটা নেই, সবাই খেলতে পারেন, তারপরেও তার বোঝা উচিত যে তার যে প্রতিভা, তার উপর দেশের ক্রিকেটে যে ট্রাস্ট ছিল, তাকে যেভাবে নিষেধাজ্ঞা থেকে কমিয়ে মাশরাফি বিন মুর্তজা 2019 বিশ্বকাপে নিয়ে গেছিলেন, সব কিছু মিলিয়ে
তার উপর যে দেশের ক্রিকেটের যে ট্রাস্ট এবং এখনো তার যে জনপ্রিয়তা ইন জেনারেল মানুষের মধ্যে, কারণ কি আমাদের তো আসলে এই ধরনের প্রতিভা নাই, এই ধরনের প্রতিভা নাই। সো এখন আমাদের সাব্বিরের কাছে ফিরে যেতে হয়। 2016 সালে এশিয়া কাপে সেরা হয়েছেন, হ্যাঁ এশিয়া কাপে সেরা হয়েছেন, হ্যাঁ এইচপিতে খেলছেন, 26 সালে এইচপিতে খেলছেন 10 বছর পরে। সো আপনি বুঝতেই পারছেন, সো সাব্বিরের সেই উপলব্ধিটা জরুরি। উপলব্ধির কথা কেন বললাম, ক্রিকেটিং দিকের বাইরেও তার অ্যাটিটিউডের দিক থেকে তিনি এইচপিতে আসার পর বেশ কিছু ইন্টারভিউ দিয়েছেন। দেখেন মিডিয়ার কাজ ইন্টারভিউ করা, তার ইন্টারভিউ করবে, তিনি ইন্টারভিউ দেবেনও, সমস্যা নাই, কিন্তু কি বলছেন, কীভাবে বলছেন, তাতে রিফ্লেকশনটা পরে যে তিনি আসলে কীভাবে নিজেকে উপস্থাপন করছেন, কী ভাবছেন। ডেফিনেটলি তাদের সবার চেয়ে তিনি অনেক ভালো ব্যাটসম্যান, আগ্রাসী ব্যাটসম্যান, কিন্তু কিন্তু ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেটা রেগুলারলি দেখাতে পারো নাই। হ্যাঁ যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে, তুমি সেটা পারো না। এবং এখন যে তিনি ফিরে এসেছেন, তিনি অসাধারণ পারফর্ম করে ফিরে এসেছেন তাও কিন্তু না, দেশের ক্রিকেটে এই ধরনের ব্যাটসম্যান নাই, আমাদের ঘাটতি। তিনি এক্সট্রিমলি লাকি যে তিনি এখানে আছেন, সেই উপলব্ধি তার জরুরি। তার উচিত এই ধরনের কথা না বলে উন্নতিতে কাজ করা, ঘাম ঝরানো, যে দুর্বলতাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা, এবং সত্যিকার অর্থে প্রমাণ করা মাঠে গিয়ে যে হ্যাঁ আমি সাব্বির রহমান ঠিক হয়ে শুধরে আমি এসেছি। কিন্তু তিনি যদি আসলে অ্যাটিটিউড শো করেন, সেটা আসলে খুব বেশি কাজে দেবে। ওই দিন তো নেই, বাংলাদেশ তো ওখানে করে থাকবে না। ডেফিনেটলি, যেটা আমি বারবার বলছি, তিনি কিন্তু এক্সট্রিমলি লাকি যে আমাদের প্রতিভা নেই। প্রতিভা যদি থাকতো তাহলে তার কাছে ফিরে যেতে হতো না, তিনি কিন্তু এখন সিনারিওতে থাকতেন না। সো এই উপলব্ধিটা তার জরুরি যে হ্যাঁ আমি স্পেশাল, আমার অ্যাবিলিটি আছে বলেই আমাকে আমার কাছে দেশের ক্রিকেটে ফিরে আসতে হয়েছে, আমি দেশের ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেবো। সময়টা এখনও আছে, 2-3-4 বছর যাই হোক, আমি দেশের ক্রিকেটকে ফিরিয়ে দেবো। টি-20 ক্রিকেটে, ইভেন ওয়ানডে ক্রিকেটেও তার সেই সামর্থ্য আছে। সো সেই উপলব্ধি তার জরুরি। ওকে রণ ভাই, অসংখ্য ধন্যবাদ। ভেবেছিলাম যে ছোট হবে, অনেক বড় হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, হয়তো বা আপনাদের যে প্রশ্নগুলো ছিল ক্রিকেট নিয়ে, সেগুলোর উত্তর পেয়ে গেছেন। আশা করি আবারও সামনে দেখা হবে, ক্রিকেট নিয়ে আরও বিস্তারিত নিয়ে হাজির হয়ে যাবো। ধন্যবাদ সবাইকে।